চেষ্টা তো অবশ্য করবে, তবে আমার মনে হয় পুরোপুরি সফল নাও হতে পারে। পুরোপুরি সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। ভিনিসিয়াস একজন সাথে আর্জেন্টিনার খেলাটা আমার না কেমন মানে বেমানান মনে হচ্ছে, আর্জেন্টিনার সাথে যায় না ওয়ার্ল্ড কাপের মানে 1 নম্বর দলের সাথে ক্যাপ ভার্দে যায় না। এশিয়ার শক্তিশালী দল জাপানের বিপক্ষে যুদ্ধে নামছে ব্রাজিল। হারলে বিদায়, জিতলেই টিকিট কাটবে শেষ 16-র। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সবার আগে বিশ্বকাপের শেষ 16 টিকিট কেটেছে কানাডা। দর্শক সবাইকে স্বাগতম ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠানে। আজকের পর্বে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন আর্জেন্টিনা সাপোর্টার শেখ এস এম মাসুম, আর আমার বামে আছেন ব্রাজিলের সাপোর্টার মহিউদ্দিন তুষার। দুজনকেই ঢাকা জার্নালের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই তুষার ভাইয়ের কাছে জানতে চাই যে ব্রাজিলের খেলা জাপানের বিপক্ষে, জাপানের কোচ থেকে প্লেয়াররা সবাই হুমকি দিচ্ছে ব্রাজিলকে, আসলেই কি হুমকি দেওয়ার মতো দল কিনা জাপান? আসলে জাপান যে বড় দল ভালো দল এটা আসলে বলার মানে অপেক্ষা রাখে না। একটু আমরা পিছনে আসি, গত মানে 22 বিশ্বকাপে, কাতার বিশ্বকাপে দেখেন এই জাপান কিন্তু আপনার 16-এ ছিল। তারা মরক্কোর সাথে খেলে 1-1 ড্র করে পরে তারা টাইব্রেকারে তারা হারে আর কি। তারপরে আপনি 18 বিশ্বকাপ দেখেন, 18 বিশ্বকাপে কিন্তু তারা প্রথমার্ধে 2 গোল করেছিল বেলজিয়ামের সাথে। পরে আবার বেলজিয়াম ভালো পারফরমেন্স করে 3-2-এ তারা হেরে তারা 18 থেকে বিদায় নেয়। 18 এবং 22 দুই বিশ্বকাপে কিন্তু তারা 16তে খেলেছিল, এবার তো 32 আছে। আপনি এবার 26 বিশ্বকাপ দেখেন, জাপান কিন্তু শুরুটা করেছে নেদারল্যান্ডসের সাথে আপনার 2-2 গোলে কিন্তু তারা ড্র করেছে। পরের ম্যাচে তারা তিউনিসের সাথে যদিও 4-0 গোলে জিতেছে। আপনি 3 নম্বর ম্যাচে দেখেন সুইডেনের সাথে কিন্তু তারা 1-1 গোলে ড্র করেছে। জাপান কিন্তু এশিয়া মহাদেশের দল হলেও তারা কিন্তু ইউরোপীয় যে দুটো বড় দল নেদারল্যান্ডস এবং সুইডেন, তারা কিন্তু গতিময় খেলা খেলে আর কি, খেলা খেলে অভ্যস্ত। তারা সবচেয়ে যেটা ভালো খেলা খেলে তা দুইটাই নেদারল্যান্ডস এবং আপনার সুইডেন। তো এই জাপান প্রথম রাউন্ডটা কিন্তু ভালো দলের সাথে প্রতিপক্ষের সাথে খেলে একটা ফাইটিং করে এসেছে। তা জাপানকে কোনোভাবে ছোট দল হিসাবে মানে ছোট দল বা খারাপ খেলবে এটা আসলে বাবারা মানে একদম সমুচিত হবে না। এখন হুঙ্কার দেওয়াটা আসলে হুঙ্কার তো কেউ হয়তো এটা তাদের খেলার একটা হতে পারে, একটা পার্ট হতে পারে, বা এটা টেকনিক্যাল। তবে আমার মতে যেটা, আমি যদিও ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলকে ভালোবাসি, ব্রাজিলের ছন্দময় খেলা দেখে জাপান এশিয়া মহাদেশের ভালো এই জায়গায় আসে, এটা একটা ভালো লাগার বিষয়। জাপান ভালো মাঠে খেলে আশা করি ভালো একটা ফাইটিং হবে। মাসুম ভাই, একজন আর্জেন্টিনার সাপোর্টার হিসাবে এই ম্যাচে মানে ব্রাজিল জাপান ম্যাচে একটা অঘটনের সম্ভাবনা দেখছেন কিনা? টু বি অনেস্ট, যদি ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে যাই তাহলে হয়তো আমি বলবো যে আপনার ব্রাজিল জাপানের থেকে অনেক দিকে এগিয়ে। আপনার যদি বলেন বিশ্বকাপের এক্সপিরিয়েন্স থেকে শুরু করে, তাদের অর্জন থেকে শুরু করে, সব দিক থেকে জাপান থেকে ব্রাজিল অনেক দূর এগিয়ে আছে। তবে অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান আমি যদি মানে বলতে যাই যে আজকে ব্রাজিল জিতুক, এটা আমি চাই, এটা আমার মনে হয় ভুল হবে, মানে মন থেকে হবে না কথাটা। তবে জিতা উচিত, কারণ হচ্ছে বিশ্বকাপে আপনার যেই বড় দলগুলো আছে তার মধ্যে সবচেয়ে ফেভারিট, অন্তত বাংলাদেশে বা এশিয়াতে সবচেয়ে ফেভারিট যে দুইটা দল, তার নাম হচ্ছে একটা হচ্ছে ব্রাজিল, একটা আর্জেন্টিনা। এই দলগুলো যদি খুব আর্লি যদি স্টেজ থেকে যদি বিদায় নেয় তাহলে বিশ্বকাপ তার রং হারাবে, এটা নিঃসন্দেহে। সেই সুবাদে আমি বলতে পারি যে এবার আজকের ম্যাচটা যদিও ফাইটিং ম্যাচ হবে, কারণ জাপান অলরেডি তুষার ভাই বলছে যে জাপানের কি স্ট্রেংথগুলো আছে। জাপান এর আগেও বড় বড় দলকে হারিয়ে তাদের সেই এক্সপিরিয়েন্স হবে, এবং এই আর্লি 2016 অর্থাৎ এই বছরের শুরুতেই কিন্তু জাপান একটি ফ্রেন্ডলি ম্যাচে আপনার ভালো ব্যবধানে হারিয়েছে ব্রাজিলকে। তো ব্রাজিল সেই দিক থেকে অবশ্যই সতর্ক থাকবে, এবং ব্রাজিলের সবকিছুর পরে ব্রাজিল যে জিনিসটার উপর সবচেয়ে বেশি মানে ভরসা রাখতে পারে সেটার নাম হচ্ছে তাদের যে হেড কোচ কার্লো আনচেলত্তি, যিনি ক্লাব ফুটবলের অনেক সফল একজন কোচ। তো এই দিক থেকে বিবেচনা করলে আমার কাছে মনে হয় ব্রাজিল তো অবশ্যই কিছুটা আগানো, তবে একটা ফাইটিং ম্যাচ যে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। জাপানের কোচ যে আমরা কয়েকটা খেলায় দেখছি যে জাপানের কোচ কিছু টেকনিক ইউজ করে, যেটা মানে সাংকেতিক ভাষা ইউজ করে। কারণ আমি এর আগে একটা জাপান সম্পর্কে অনেক ভালো ভালো গল্প শুনেছি, এর মধ্যে একটা গল্প শুনছিলাম যে জাপানের লোকজন সময় খুব কম নষ্ট করে। তো ওদের যে অফিসের যারা স্টাফ আছে, তো স্টাফরা হচ্ছে অনেক সময় বোরিং ফিল করলে যে জোকস বলে মজা করার জন্য, মন ভালো করার জন্য, তো
তো এটা হচ্ছে ওরা পুরো জোকস বলে সমনষ্ট করতে চায় না, তো ওরা করছে কি আগের দিন সব স্টাফকে একটা করে বই দিয়ে দিছে, জোকসের বই। ওই বইয়ে জোকসের নাম্বার লেখা ছিল 1 2 3 এভাবে। তো সবগুলো জোকস বাসায় পড়ে ফেলবা, অফিসে যখন আসবা, যখন মন খারাপ হবে কেউ একজন বলবে যে 13 নম্বর বললে বুঝবে যে ওই জোকসটা বলছে, তখন সবাই হাসি দিয়ে উঠবে যে ওই জোকসটা মনে করে। তো জাপানের যে কোচ উনি কিন্তু সেম কাজটা করতেছে, উনি দেখবেন যে বড় বোর্ডের মধ্যে আপনার নাম্বার লিখতেছে। তো উনি অবশ্যই হয়তো ওনার খেলোয়াড়দেরকে বলে দেওয়া হয়েছে যে এত নাম্বার যখন আমি ইন্ডিকেট করব তখন তোমরা নিচে থেকে প্রেস করবা, আবার এত নাম্বার যখন অর্থাৎ 2 দেখাইলে তোমরা তখন ডিফেন্সে চলে যাবা। মানে এই যে দারুণ যে টেকনিকগুলা, আমার কাছে মনে হচ্ছে কার্লো আনচেলত্তি এবং জাপানের যে কোচ, 2 কোচের মধ্যে একটা ভালো গেম হবে, একই সাথে প্লেয়ারদের মধ্যে তো হবেই। তো আমি আজকের ম্যাচে আমার কাছে মনে হয় খুবই ফাইটিং একটা ম্যাচ হবে, এবং আমি যদি প্রেডিকশন করতে বলেন, যদি আমার কাছে মনে হয় আজকে 2-1 হতে পারে, 2-1-এ আজকে ব্রাজিল জিতবে, এটা আমার কাছে মনে হচ্ছে আর কি। ভাইয়ের প্রেডিকশনের সাথে আপনি একমত কিনা? আসলে প্রেডিকশন দিয়ে তো মাঠের খেলাটা আসলে বলা যায় না, তারপরও আমার মনে হয় এরকম হতে পারে, এরকম সম্ভাবনা আছে আর কি। 3-2 হতে পারে, আবার 2-1 হতে পারে। জাপান হচ্ছে পরিশ্রমের জন্য বিখ্যাত এবং সুনাম আছে। ফুটবল মাঠেও তাদের পরিশ্রমের বিকল্প নাই। এক্সট্রা যে জাপানকে চেনা হয়, তারা দমে না, গোল যত খাক তারা দমে না। এই না দমাটাই কি ব্রাজিলের জন্য একটা হুমকি হতে পারে? দেখেন আসলে বাংলাদেশ তো ফুটবল খেলে, মানে ফুটবলে তো বাংলাদেশ যদি অংশগ্রহণ করে না, অনেক 180 না 90 নম্বর ছেলে আছে। জাপান তো শুধু শুধু ফুটবল দিয়ে না, সব দিক দিয়ে জাপান এমন একটা দেশ, ওরা যে কোনো জিনিস খুব মানে করে গোছালোভাবে করে, আর সব কিছু গোছালো আর কি। জাপানের খেলোয়াড়দের আপনি দেখেন মানে প্রত্যেকটা ম্যাচে তারা আপনার থেকে স্ট্রাইক থেকে শুরু করে, ডিফেন্স থেকে শুরু করে, একদম ফিনিশ থেকে শুরু করে, প্রত্যেকের যে একটা কম্বিনেশন, মানে ফুটবলের যে একটা যে ছন্দময় কম্বিনেশন, একটা অসাধারণ একটা মানে ভালো লাগার মতো খেলা খেলে আর কি। এখন তারা যদি ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, যে 3টা প্রথম ম্যাচ খেলেছে, এই ম্যাচে যদি ধারাবাহিক ধরে রাখে, তবে ব্রাজিলের জন্য মানে কঠিন কিছু হতে পারে আর কি। ব্রাজিলের গ্রুপ পর্বে যে 3টা ম্যাচ দেখেছেন, এরা কি আসলেই ভালো ফুটবল খেলতে পেরেছে? অনেস্টলি বলেন তো। ব্রাজিলের প্রতিপক্ষ নাকি? না না, মানে ব্রাজিল যে গ্রুপ পর্বে 3টা ম্যাচ খেললো, জি, ব্রাজিল কি দাপটের সাথে বা ব্রাজিলের খেলার যে ঐতিহ্য সেইটা কি ব্রাজিল ধরে রাখতে পেরেছে? মানে ব্রাজিলের খেলায় কি আপনার মনটা ভরেছে? না, এটা অবশ্যই না। আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের যে প্রথম ম্যাচটা ছিল মরক্কোর বিপক্ষে, যদিও মরক্কো মানে বর্তমান সময়ের একটা আন্ডারডগ টিম, তাদের সাথে খুব মানে ভালো করে, অনেক বেশি ভালো করবে এটা আশা করা বলছিল। তবে ব্রাজিলের যেই আছে, ওদের যে প্লেয়ারের প্রোফাইল আছে এবং ওদের যে কোচের প্রোফাইল, যেটা যদিও তুষার ভাই সেটাই বলতেছিলাম যে প্রোফাইল দিয়ে যে বিশ্বকাপ হয় না, এটা অনেক ব্রাজিলের সাপোর্টার বিশ্বাস করে না, হয়তো আমি ওইদিকে গেলাম না। কারণ হচ্ছে মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট ছিল, ফ্রান্সের সাথে তারা হেরে বাদ হয়েছে, মানে চলে গেছে। তো মরক্কো কিন্তু এবার যথেষ্ট ভালো খেলার কথা, কিন্তু প্রথম ম্যাচটা মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করার পরে ব্রাজিলের প্রতি যে একটা প্রত্যাশা ছিল, তাদের বিশেষ করে ব্রাজিল সমর্থকদেরই যে প্রত্যাশা ছিল, সেটা অনেকটা ক্ষীণ হয়েছে আমার কাছে মনে হয়েছে। তো পরবর্তীতে যখন আপনার হাইতির সাথে 3-0 গোলে জয় করছে, তো হাইতি যদিও বিশ্বকাপে অত বড় কোনো দল না, ছোট, আমরা র্যাঙ্কিংয়ের বিচারে যদি বলি তাহলে ছোট দল, এবং বিশ্বকাপ খেলার যে অভিজ্ঞতা সেটাও কিন্তু অনেক বড় একটা ম্যাটার। তো এই দিক থেকে চিন্তা করলে ব্রাজিলের সেই আপ টু দ্য মার্ক খেলা হয় নাই আমার কাছে মনে হয়েছে, যেটা ব্রাজিল সমর্থকরা অন্তত তাদের হেক্সা মিশন পূরণ করার জন্য যেই পরিমাণ তাদের পাওয়ার ফুটবল খেলার প্রয়োজন ছিল, সেটা অন্তত হয় নাই আমার কাছে মনে হয় আর কি। আপনি তো ব্রাজিল ফ্যান, আপনার কি মন ভরাতে পেরেছে ব্রাজিল? আমি এজ এ ফুটবলার ব্রাজিলের সাপোর্টার হিসাবে প্রথম ম্যাচ তো শুধু আমি না, আমি মনে করি ফুটবলে ব্রাজিলে যে যারা খেলেছে তারা, এবং উদ্দেশ্যে যারা ছিল, যারা পুরো বিশ্বের ফুটবল প্রেমীরাই এই ব্রাজিলের খেলা থেকে হতাশ হয়েছে প্রথম ম্যাচে। ব্রাজিলের সাথে আসলে ড্র করা বা পরাজিত হয় এটা আসলে যায় না ব্রাজিলে, কারণ ব্রাজিলের প্রত্যেকটা দলে 11 জনই একটা তারকার মতো আর কি, এরা বিভিন্ন ক্লাবে খেলে, সবারই প্রত্যেকে সুনাম রয়েছে। রাফিনহা যদিও এখন আছে, ইনজুরিতে আছে, তো রাফিনহা কিন্তু যে ম্যাচটা খেলেছে, যে 2টা ম্যাচ খেলেছে, সে তার নামে সে সুবিচার করতে পারে না। তো প্রথম ম্যাচের পরে হাইতির সাথে যে 3-0 গোলে জয়, তারপর স্কটল্যান্ডের সাথে 3-0 গোলে জয়, তা এই জয়গুলো আর বড় হতে পারতো। তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে মরক্কোর সাথে প্রথম যে ম্যাচটা তারা ড্র করেছে, পরে যে 2টা ম্যাচে কামব্যাক করেছে, এটা একটা স্বস্তির বিষয়।
তো আরটা যেমন দেখেন আপনার 3 ম্যাচে তারা 7টা গোল পেয়েছে, 7টা গোলের মধ্যে আপনার 4টা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, আর 3টা গোল হচ্ছে আবার একজন চুনহা 3টা হচ্ছে একজনের, মানে 7টা কুনিয়ার, এই 7টা গোলের মধ্যে দুজনে ভাগাভাগি করে নিয়েছে। এই গোলটা যদি আরো 2-1 বেশি করতে পারতো তাহলে হয়তো মনে হয় সম্মানটা ভালো হতো। একটা দলে যদি মনে করেন যে আপনার আমি যেটা মনে করি একটা দলে বেশি যদি ব্যক্তিরা গোল করে তাহলে সম্মানটা মনে হয় বেশি বেশি থাকে আর কি। সেক্ষেত্রে 7টা গোলের মধ্যে 2টা গোলই দুজন প্লেয়ারই এই গোল করেছে এই ব্রাজিলের দলে, এটা আমার কাছে এত স্বস্তি মানে মনে হয় না আর কি। তবে আরেকটা ভালো লাগা হয় যে আপনার প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় 2টা ম্যাচ ভালো খেলেছে, তো বডি ল্যাঙ্গুয়েজ মানে ভালো দেখেছিলাম, ভালো লেগেছে। আপনার সর্বশেষ ম্যাচে আমাদের ব্রাজিলের যে প্রাণভ্রমরা যাকে বলা হয় নেইমার জুনিয়র, সে ফিরেছে, সে অল্প কিছু সময় খেললো, মানে বলের সাথে তার একটা সংযোগ ছিল, ভালো বল পেয়েছে, ভালো খেলেছে, মানে ভালো লেগেছে। তো আশা করি এই ম্যাচে যে নকআউট পর্ব ম্যাচে তাদের যে ভুলগুলো ছিল শুরু থেকে তারা 3 ম্যাচে যেটা সংশোধন করতে পেরেছে, এই ম্যাচও যেহেতু কারণ আঞ্চলিক আছে, সে জানে যে কোথায় তার ভুল রয়েছে, জাপানের মতো দলকে তারা কিভাবে তারা ফাইটিং করবে সেই এক্সপিরিয়েন্স তো অবশ্যই কোচের রয়েছে। আর দলের যারা প্লেয়ার রয়েছে তারাও তো জানে যে তাদের যে কতটুকু শক্তি রয়েছে, তারা মাঠে ভালো খেললে কতটুকু করতে পারে। তবে সর্বোচ্চ ভালোটা না খেলতে পারলে জাপানের সাথে ভালো কিছু করতে পারে না, ভালোটা দিতে হবে, সেরাটা ছাড়া বিকল্প নেই। সেরা ছন্দে আছে ভিনিসিয়াস জুনিয়র। জাপানের বিপক্ষে ভিনিকে কি বোতলবন্দি করে রাখবে নাকি নিজের ছন্দ মতো খেলতে পারবে ভিনিসিয়াস? চেষ্টা তো অবশ্যই করবে জাপান। তো ভিনিসিয়াস হচ্ছে আপনি নিঃসন্দেহে এই মুহূর্তে ওয়ার্ল্ডের সেরা লেফট উইঙ্গার হিসেবে যদি দেখেন তাহলে অবশ্যই ভিনিসিয়াসের নাম আসবে, এটা অস্বীকার করার কিছু জাপান নেই। কি তার মার্ক করে রাখতে পারবে? চেষ্টা তো অবশ্য করবে, তবে আমার মনে হয় পুরোপুরি সফল নাও হতে পারে, পুরোপুরি সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। ভিনিসিয়াস একজন ক্লাব ফুটবলে অনেক হাই ইন্টেন্সিভ ম্যাচ খেলে অভ্যস্ত। আপনি জানেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার সাথে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে যারা বড় বড় দলগুলো আছে, বিশেষ করে লিভারপুল, ম্যানচেস্টার সিটি বা বায়ার্ন মিউনিকের মতো দলের সাথে খেলে অভ্যস্ত ভিনিসিয়াস জুনিয়র। এই ভিনিসিয়াস জুনিয়র যদি আপনার প্রত্যেকটা দলই চেষ্টা করে, ভিনিসিয়াস জুনিয়র যখনই যেই দলের সাথেই খেলে, অর্থাৎ আপনার যদি রিয়াল মাদ্রিদের হয়ে খেলে তখন বিপক্ষ ক্লাব, বা ব্রাজিলের হয়ে খেললে বিপক্ষ টিমগুলো চেষ্টা করে অবশ্যই ভিনিসিয়াসকে আটকানো, কারণ ভিনিসিয়াস খুবই স্পিডি ফুটবল খেলে। আমি মনে করি আমার দেখা মতে এই মুহূর্তে এমবাপ্পের পরে যদি কেউ স্পিডি ফুটবল খেলে সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, এটা অস্বীকার করার কিছু নেই। তো ভিনিসিয়াস জুনিয়রকে চেষ্টা তো অবশ্যই করবে জাপানেরও রেকর্ড আছে, যদিও লাস্ট একটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, প্রীতি ম্যাচ ব্রাজিলের সাথে, সেখানে কিন্তু মোটামুটি বলা যায় যে অনেকটাই সফল হয়েছিল তারা ভিনিসিয়াসকে মানে বেঁধে ফেলার। তবে আমার মনে হয় আজকে ভিনিসিয়াস যেই ফর্মে আছে এই বিশ্বকাপে অন্তত 4টা গোল অলরেডি তার হয়ে গেছে। সো আমার মনে হয় ভিনিসিয়াস আজকে ভালো করবে, ভিনিসিয়াসকে আটকাতে পারবে না, অন্তত একটা গোল হলেও ভিনিসিয়াস বের করে ফেলবে, এটা আমার মনে হয়। তো সাহেব, আপনার কাছে আমার 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে নেইমারকে কোচ আনচেলত্তি এই ম্যাচেও শুরু থেকে খেলাবে না, তাকে হাফ টাইমের পরে নামাবে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে এই বিশ্বকাপটা শুরু হয়েছিল ব্রাজিলের গোল খাওয়ার মাধ্যমে মরক্কোর বিপক্ষে, তো জাপান ম্যাচে কি শুরু থেকেই গোল খাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে কিনা? একটা বিষয় যে আপনার জাপানের খেলা দেখলে দেখবেন যে জাপানের যদি ব্রাজিল যদি প্রথম গোল করে ফেলে, জাপানের কিন্তু ইতিহাস বলে জাপানের পরে কিন্তু ভালো খেলে, তাদের ক্যালকুলেশন তারপরে প্রেডিকশন বলে জাপান পরে আপনার 2টা দিল 3টা দিল, ওইটা পরে তাদের মানে শোধ করার মতো সে ক্যাপাবল যে জাপানের আছে। এখন বড় ম্যাচে নকআউট ম্যাচে যারা একটা গোল দিবে তারা এগিয়ে থাকবে, এটা স্বাভাবিক, তাদের সবকিছু তাদের ফেভারিট থাকবে। তো এখন জাপানের সাথে কি বলে জাপান মনে হয় না কি বলে তারা সেই প্রশ্নটা মানে জাপান শুরুতে গোল দিতে পারবে কিনা? শুরু তো গোল দেওয়ার চেষ্টা দুজনই করবে, জাপান তো চেষ্টা করবে, ব্রাজিলও চেষ্টা করবে। জাপান মানে গোল শুরুতে দেখ শেষে দেখ সেটা যে কোনো হতে পারে। ছিল হচ্ছে কি মানে বিশ্বকাপে গোল খাওয়ার মাধ্যমে ব্রাজিল বিশ্বকাপ শুরু হয়েছিল, এই রাউন্ড অফ 32-এ নিজেদের যে ম্যাচ, এই ম্যাচও গোল খাওয়ার মাধ্যমে ব্রাজিল ম্যাচ শুরু হবে কিনা এটা তো আসলে আমরা বলার কোনো নেই, সুযোগ নেই, হতে পারে গোল যে করে হতে পারে। তবে গোল যেই দেখ গোল মানে দুজনে চেষ্টা করবে তারপর ফিরে দেওয়ার জন্য। তবে যেটা আমি মনে করি যদি ব্রাজিল যদি আগে গোল দিয়ে ফেলে, যেমন না যে ব্রাজিল সেফ জোনে চলে যাবে এমন তা না, ব্রাজিল যদি 2টা গোল দিয়ে দেয়, জাপানের পরবর্তী 2টা গোল শোধ করার মতো তাদের সে ক্যাপাবল সবকিছু তার রয়েছে।
আর একটা হচ্ছে নেইমার এই ম্যাচও ফুল ম্যাচ খেলবে না, তাকে হাফ টাইমের পরে হয়তো নামানো হবে, এমনটাই কোচ আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন। হাফ টাইমের পর নামালে কতটা প্রভাব রাখতে পারে মাঠে? তো এটা হয়তো মনে হয় আঞ্চলিক, যেহেতু ফুটবল নিয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ক্লাব থেকে শুরু করে সর্বমহলে, হয়তো আঞ্চলিক ধারণা করেছে জাপান যেহেতু শেষ অবধি তারা ভালো খেলে আর কি, সেকেন্ড অবধি তারা ভালো খেলে, ওই সময় তাদের তাদের তারা জাপান কি করবে, প্রথম যে হাফ টাইমটা আছে 45 মিনিট, তারা এই ম্যাচটারে অ্যানালিসিস করে তারা সেকেন্ড ম্যাচটা আবার দাঁড় করাবে, ওই ম্যাচটা হিসেবে খেলাবে। হয়তো সে ধারণা থেকে মনে জাপানের যে একটা আছে যে পরের ম্যাচে ভালো খেলবে, মানে সেকেন্ড টাইমে ওই সময় তারা আবার নেইমারকে আনবে ওই জাপানের করার জন্য। মাসুম ভাই, যদি খেলা গোল শূন্য ড্র হয়, টাইব্রেকারে যাবে, জি, টাইব্রেকার কাকে এগিয়ে রাখবেন? টাইব্রেকার অবশ্যই আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো এক্ষেত্রে। কারণ হচ্ছে ব্রাজিলের গোলবারে যিনি আছেন এলিসন বেকার, উনি লিভারপুলের একজন প্লেয়ার। এলিসন বেকার এর আগে প্রিমিয়ার লিগে সেরা গোলকিপার হয়েছে কয়েকটা সিজনে, এবং আমরা দেখছি 2019-এর কোপা আমেরিকায়ও এলিসন বেকার আপনার গোল্ডেন গ্লোভস জিতেছিলেন। এলিসন বেকারের অভিজ্ঞতা আছে, যদিও পেনাল্টি শুট আউটের কথা বললে মানে আমার কাছে মনে পড়ে যায় আমার এমিলিয়ানো মার্টিনেজের কথা, যার কথা না বললেই নয়। তো এদিক থেকে আমার মনে হয় ব্রাজিলের প্লেয়াররা যেই বিভিন্ন ক্লাবে যারা খেলেন, বড় বড় ক্লাবগুলোতে, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, আপনার পিএসজি, তো এদের ওইসব ক্লাবে খেলার কারণে এই বড় বড় ক্লাবগুলোতে তারা এই প্র্যাকটিসটা তাদের অনেক বেশি হয়, যেটা জাপানের প্লেয়াররা একটু ছোট ক্লাবগুলোতে খেলাধুলা করে। যদিও কিছু কিছু প্লেয়ার আছে বড় ক্লাবে, যেমন ইয়াতে ছিল, লিভারপুলে ছিল, ইসেও ছিল। তো আমার কাছে মনে হয় পেনাল্টি শুট আউট যদি শেষ পর্যন্ত হয়, তাহলে সেখানে ব্রাজিল এগিয়ে থাকবে তাদের এক্সপিরিয়েন্সের বিচারে। যদিও লাস্ট ওয়ার্ল্ড কাপের মানে পেনাল্টি শুট আউটের যেই স্মৃতি, সেটা ব্রাজিলের খুব একটা ভালো না, অর্থাৎ লাস্ট কিন্তু তারা পেনাল্টি শুট আউটেই ক্রোয়েশিয়ার সাথে 2022 বিশ্বকাপে রিলেগেশন হয়ে, অর্থাৎ এলিমিনেশন হয়েছিল। তো আমার কাছে মনে হয় ব্রাজিল এগিয়ে থাকবে, তবে মাইন্ড গেমের দিক থেকে আমার কাছে কেন জানি মনে হয় যে জাপান খুবই এগিয়ে থাকবে এই দিক থেকে। জাপান হচ্ছে আপনার, আমরা বলি বিশ্বের সবচেয়ে ভদ্র দেশের মধ্যে যদি কারো নাম আসে, প্রথমে জাপানের আসে, এবং এরা খুবই ঠান্ডা মাথার লোক। আপনার ঠান্ডা মাথায় আপনাকে যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনার জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। বেকারের প্রতি কতটা ভরসা আছে যখন পেনাল্টি শুট আউট হবে? পেনাল্টি শুট আসলে আমার সবচেয়ে ফুটবল প্রেমী মানে সাপোর্টার হিসাবে সবচেয়ে অপছন্দের একটা জিনিস। এই পেনাল্টি শুটটা খুবই আমার মানে অপছন্দ, যে এটা যারা মানে যে দল মানে মানে জয়ী হয় আর যারা পরাজিত হয়, এটা আসলে খুব একটা দুঃখজনক ছাড়া কিছুই না। তবে যেহেতু এটা খেলার একটা অংশ, তো মনে আমি এটা দিয়ে কোনো প্রেডিকশন করতে পারি না, যে কেউ এটা নিয়ে জিততে পারে, পেনাল্টিতে যে কেউ জিততে পারে। রাতে আর একটা ম্যাচ আছে, জার্মানি আর প্যারাগুয়ে। জার্মানি কি নিজের যেই ঐতিহ্য সেটাকে অনেকটা হারিয়ে ফেলেছে? যদি লাস্ট 2 বিশ্বকাপের স্মৃতি দেখেন, তাহলে তো বলাই যায় যে অনেকটা হারিয়ে ফেলেছিল। কিন্তু এই বিশ্বকাপে যখন কুরাসাওকে আবার 7 গোলের সেই বিখ্যাত 7 গোলে তারপরে তো ফিরে দুইটা এসেছে। ম্যাচ আবার ধাক্কা খেলো। হ্যাঁ, এই একটু বলি যে লাস্ট ম্যাচটাতে ইকুয়েডরের সাথে হেরেছে 2-1 গোলে। তো বিষয়টা হচ্ছে যে আপনি যখন নকআউট পর্ব নিশ্চিত হয়ে যায়, শেষের ম্যাচটাতে কিন্তু আপনি প্রেশারলেস খেলেন, এবং ওইটাকে খুব বেশি মানে গুরুত্ব দিয়ে খেলে না নর্মালি কোচরা। যেমন আপনি আর্জেন্টিনার যে ম্যাচটা দেখবেন, লাস্ট ম্যাচে আপনার জর্ডানের সাথে খেলছে, ওই ম্যাচটাতে কিন্তু আপনার কোচ লিওনেল স্কালোনি কিন্তু আপনার পুরো স্কোয়াডের সবাইকে ইউজ করার চেষ্টা করছে। এটা হচ্ছে লাস্ট ম্যাচটা যখন আপনার নকআউট নিশ্চিত হয়ে যায়, তখন আপনি করেন কি, লাস্ট ম্যাচে আপনার বেঞ্চে যারা আছে তাদেরকে একটু বাজিয়ে দেখার চেষ্টা করেন। ওইটা বলতে পারেন একটা এক্সপেরিমেন্টাল ম্যাচ হইতে পারে। এই কারণে আমার কাছে মনে হয় যে লাস্ট ম্যাচটা জার্মানি আপনার ইকুয়েডরের সাথে খুব বেশি গুরুত্ব সহকারে নেয় নাই, বা ওরা হয়তো ভাবছিল যে ওদের সাথে ওরা যেই ফর্মে মোটামুটি শুরু করছিল যে হয়তো খুব ইজিলি জিতে যাবে। তো এই কারণে অনেক সময় কিছু ছোট জিনিসকে আপনি যদি গুরুত্ব দিতে না চান, অনেকের কথা আছে যে পচা শামুকে পা কাটা যায়। তো শেষ পর্যন্ত সেটাই হয়েছে। আমরা দেখছি লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু ফ্রান্সও একটা ম্যাচ গ্রুপ পর্বে লাস্ট ম্যাচটা হেরেছিল, সম্ভবত ক্যামেরুন বা সেনেগাল না কারোর সাথে, যেন আমার একজ্যাক্ট মনে পড়তেছে না। তো এই তাতে কিন্তু কোনো সমস্যা নেই, শেষ পর্যন্ত কিন্তু ফ্রান্স কিন্তু আপনার ফাইনাল হয়েছে, ব্যাক টু ব্যাক ফাইনাল হয়েছে, এবং এইবারও ফ্রান্স কিন্তু অনেক মানে টপ ফেভারিট একটা দল। তো জার্মানি, আমার একটা সময় আমি জার্মানিকে এত পরিমাণ বিশ্বাস করতাম, যদিও আমি আর্জেন্টাইন সাপোর্টার, আমার জার্মানিকে আমি এমনও হয়েছে যে আমি 2018 বিশ্বকাপে জার্মানির পক্ষে বাজি ধরছি। জার্মানি যখন জাপানের সাথে পিছিয়ে ছিল, জাপান কিংবা কোরিয়া সম্ভবত,
পিছিয়ে থাকার পরেও আমি বাজি ধরেছিলাম ওই মুহূর্তে লাস্ট 5 মিনিট থাকাকালীন যে আমি বলছিলাম যে জার্মানি ম্যাচে ব্যাক করবে, তারা আবার স্কোর লেভেল করবে, কিন্তু শেষ পর্যন্ত পারে না যদিও। তো আমার কাছে মনে হয় 2 বিশ্বকাপে তারা 2018 এবং 2022 বিশ্বকাপে ব্যাক টু ব্যাক তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল, এবং সেই স্মৃতি থেকে তারা এইবার যে দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ রাউন্ড অফ 32-তে চলে আসছে, এটা অবশ্যই তাদের কনফিডেন্স মানে বুস্ট আপ করছে, বিদায়ী হয়েছে সম্ভব। একই সাথে তাদের বিশ্বকাপ খেলার যে অভিজ্ঞতা, 4টা বিশ্বকাপ নেওয়ার একটা দল, এবং তাদের যে কোচ আপনার নাগলসম্যান কিন্তু আপনার বায়ার্ন মিউনিখের একজন সফল কোচ ছিলেন। তো ছোট্ট একটা ইনসিডেন্টের কারণে তার মাঝ রাস্তায় তার চুক্তি বাতিল করা হয়। তো তারপরে আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপে যে জার্মানির কোচ ছিল আপনার হ্যান্সি ফ্লিক, যিনি বর্তমানে আপনার বার্সেলোনার কোচ। তো এরপরে হ্যান্সি ফ্লিক যেহেতু 22-এর বিশ্বকাপেও আপনার দ্বিতীয় রাউন্ডে যাইতেই পারে নাই, তো দ্বিতীয় রাউন্ডে যেতে না পাওয়ার কারণে আপনার পরবর্তীতে নাগলসম্যানের দায়িত্ব নেওয়া হয়, এবং নাগলসম্যান দায়িত্ব নেওয়ার পরে কিন্তু জার্মান ঘুরে দাঁড়িয়েছে। তো আমার কাছে মনে হয় যে আজকে যে প্যারাগুয়ের সাথে ম্যাচটা আছে সেটাতে ডেফিনেটলি জার্মানি ভালো করবে। তবে আপনার প্যারাগুয়ে কিন্তু আপনার দক্ষিণ আমেরিকান একটা দেশ। দক্ষিণ আমেরিকার যারা ফুটবল খেলে, বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বো, তারপরে হচ্ছে কলম্বিয়া, তারপর হচ্ছে আপনার উরুগুয়ে, প্যারাগুয়ে, ইকুয়েডর। দেখছেন আপনি যেটা একটু আগেই বললেন যে ইকুয়েডর কিন্তু জার্মানিকে অলরেডি গ্রুপ পর্বে লাস্ট ম্যাচে হারিয়ে দিয়েছে। তো সেই একইভাবে কিন্তু প্যারাগুয়েরও সেই সক্ষমতা আছে জার্মানিকে আপনার হারিয়ে দেওয়ার মতো। তো আমার মনে হয় জার্মানি এই ম্যাচটাতে এগিয়ে থাকবে। তাদের যে হারানো ঐতিহ্য তারা অবশ্যই মানে খুঁজে পাওয়ার চেষ্টা করবে, এবং একই সাথে প্যারাগুয়ে ইকুয়েডরের মতো একটা সারপ্রাইজিং ম্যাচ উপহার দিতে চেষ্টা করবে। তুষার ভাই, সকালে আরেকটা খেলা আছে, এটাও এটা মোটামুটি বিগ ম্যাচ, নেদারল্যান্ডস আর মরক্কো, কোন দলটাকে এগিয়ে রাখবেন? আর দুটোটা দলই ভালো খেলে কিন্তু এই পর্যন্ত আছে। আসলে নেদারল্যান্ডসও খুব ভালো খেলতেছে, মরক্কো তো অসাধারণ খেলতেছে। দুটো দলই এই রাউন্ডে মানে সবচেয়ে বেশি মনে হয় এই যে রাউন্ড অফ 32 সবচেয়ে যদি কোনো জমজমাট ম্যাচ হয়ে থাকে দুইটা, এই দুইটা ম্যাচ, এই ম্যাচটা হবে আর কি, খুব অসাধারণ খেলা হবে। এটা যদি আপনার 2-2 হয়, 1-1 হতে পারে, 2-2 হতে পারে, মানে এটা অসাধারণ একটা খেলা হবে। শেষ পর্যন্ত এটা টাইব্রেকারও যেতে পারে। রাউন্ড অফ 32-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে আর ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। আর্জেন্টিনা একটা সুবিধা পেল কিনা? দেখেন, ক্যাপ ভার্দে যে একটা দেশ ছিল বা ফুটবল খেলে, এটা তো মানুষ আসলে আমরা যারা মানে যারা ফুটবল দেখে বা যারা ফুটবল নিয়ে অ্যানালাইসিস করে তারা হয়তো মনে জানে না, হয়তো জানতে পারে, আমরা জানি না যে ক্যাপ ভার্দে নামে কোনো দেশ আছে। যখন যে এই ফুটবলের যে হলো, যে নামগুলো আসলো, তখন মানুষ বুঝতে পারছে ক্যাপ ভার্দে একটা দেশ ফুটবল খেলাবে। এবার কেন খেলবে, যে অনেক এবার 48টা দেশ সুযোগ পাইছে, সেই বাজে আসতেছে। যখন ফ্রান্সের মতো দলকে যখন ক্যাপ ভার্দে মানে গোল শূন্যতে ড্র করলো, স্পেনের মতো দলকে তখন তো মানে মানুষের মধ্যে একটা হলো যে আতঙ্ক, এটা কারা। যদিও ক্যাপ ভার্দে গোলকিপার খুবই অসাধারণ সেভ করেছে, তার সেভের কারণে মানে ভাবছে যে আসলে তার সেভের কারণে, ভালো সেভের কারণে, অসাধারণ গোল সেভের কারণে তারা আসতে পেরেছে। দেখেন পরের ম্যাচে কিন্তু তারা আবার ক্যাপ ভার্দে কিন্তু 2-2 গোলে কিন্তু আবার ড্র করেছে গ্রুপের সাথে। আবার পরের ম্যাচে কিন্তু আবার 1-1 ড্র করেছে, মানে 0-0 করছে সৌদি আরব। দেখেন গত ওয়ার্ল্ড কাপের যারা চ্যাম্পিয়ন হইলো, সেই চ্যাম্পিয়ন আর্জেন্টিনারে কিন্তু সৌদি আরব তারা মানে খেজুর খাওয়া তাকে হারায় দিয়েছিল। সেই সৌদি আরবের সাথে ক্যাপ ভার্দে কিন্তু আপনার গোল শূন্য ড্র করেছে। তা ক্যাপ ভার্দে আসলে অসাধারণ, প্রথম ম্যাচে অসাধারণ খেলেছে, মানে প্রথম 2 রাউন্ডে তারা অসাধারণ, 3টা দলের সাথে অসাধারণ খেলেছে। পরের ম্যাচে দেখেন আপনার সেই ক্যাপ ভার্দের সাথে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন দলের খেলা। আপনি যদি মনে করেন যে র্যাঙ্কিংয়ে 1 নম্বর আর 67 নম্বর খেলা যদি হবে আর কি, র্যাঙ্কিংয়ে 1 নম্বর আর্জেন্টিনা, 67 হচ্ছে ক্যাপ ভার্দে। এখন একা র্যাঙ্কিং দিয়ে আসলে মাঠের খেলাটা এটা আপনার পরিসংখ্যান করা যাবে না, কারণ আপনার যদি ক্যাপ ভার্দে 3টা ম্যাচ পরিসংখ্যান করলে দেখবেন মানে অসাধারণ খেলেছে। আপনার আর্জেন্টিনা কাদের সাথে খেলেছে? আলজেরিয়ার সাথে, কার সাথে? জর্ডানের সাথে খেলেছে, অস্ট্রিয়ার সাথে খেলেছে, একতরফা সব ম্যাচ। 3টা ম্যাচে কিন্তু মানে প্রতিদ্বন্দ্ব করার মধ্যে কিন্তু আর্জেন্টিনা যে একটা 1 নম্বর দলের সাথে কিন্তু সেরকম প্রতিপক্ষ হয় নাই। মনে হয়েছে যে মনে করেন খুবই একদম কমজোরি দলের সাথে তারা খেলে তারা কিন্তু সেকেন্ড হাফে চলে এসেছে। ক্যাপ ভার্দে কিন্তু মনে করেন যে টপ যে দলগুলো আছে
যে মানে এই যারা ভালো দল ওদের সাথে খেলে কিন্তু ক্যাপ ভার্দে এসেছে। র্যাঙ্কিং দিয়ে আসলে একা 67 করার চেয়ে এটা, তবে যদিও মানে একা 67 খেলা হবে আর্জেন্টিনা ক্যাপ ভার্দে, তবে যদি ক্যাপ ভার্দে যদি এই 3টা ম্যাচের সমীকরণ ধরে রাখতে পারে, পারফরমেন্স ধরে রাখতে পারে, তাহলে মনে অসাধারণ একটা ম্যাচ হলে হতে পারে। আর যদি মনে করেন যে টাইব্রেকার শেষ পর্যন্ত পৌঁছায়, তো যে কি বলে না বাজ পাখি না কাক পাখি, ওইটা বোঝা যাবে আর কি। ওই ম্যাচে সুন্দর একটা খেলা হতে পারে আর কি টাইব্রেকার হলে। ওকে মাসুম ভাই, বিশ্বকাপে কেপ ভার্দে অনেক আলোচনা জন্ম দিয়েছে, অনেক ইতিহাস নতুন করে লিখেছে, অনেক দাপটও দেখিয়েছে। আর্জেন্টিনার সামনে সেই দাপটটা চলবে কিনা? হ্যাঁ, মানে ক্যাপ ভার্দে খুবই নতুন দল। তুষার ভাই যেমনটা বললেন যে ক্যাপ ভার্দে নামে যে কোনো দেশ আছে সেটা অনেকে হয়তো জানতো না, এটা সত্য। কিন্তু এর আগেও কিন্তু দেখবেন আপনার আর্জেন্টিনা একটা প্রীতি ম্যাচ খেলছিল কুরাসাওয়ের সাথে, তখন অনেকেই বলছিল কুরাসাও আবার দেশ আছে, এটা তো মানে আর্জেন্টিনা না হইলে জানা সম্ভব ছিল না। একমাত্র আর্জেন্টিনায় যত যত ছোট ছোট দল আছে এগুলো খুঁজে বের করে তাদেরকে পরিচয় করে দেয়। এই কুরাসাও কিন্তু এবার ওয়ার্ল্ড কাপ খেলতেছে, যদিও তারা 7 গোল খাইছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ যে বাছাই পর্ব উত্তরেই কিন্তু তারা আসছে। একই সাথে একটা জিনিস খেয়াল করবেন, লাস্ট 3টা ওয়ার্ল্ড কাপে একটা 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন একটা ইতালি, তারা কিন্তু কোয়ালিফাই করতে পারে না। সো বিশ্বকাপে কোয়ালিফাই করাটা কিন্তু অনেক যোগ্যতার ব্যাপার। সো তারা যে সেই যোগ্যতা তাদের আছে সেটা তারা প্রমাণ করেই কিন্তু বিশ্বকাপের মূল পর্বে আসছে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে ক্যাপ ভার্দে কি ছোট দলগুলো কি হয় যে আপনার যখন তারা বিশ্বকাপে বড় মঞ্চে কোনো বড় টুর্নামেন্টে আসে, তারা জানে যে তারা বড় দলের সাথে পেরে উঠবে না, তাদের একটা স্ট্র্যাটেজি থাকে, তারা ডিফেন্সিভ খেলবে, তারা গোল হতে দিবে না। তাদের হারানোর কিছু নাই, যদি তারা ড্র করে তাহলে একটা পয়েন্ট পায়, যেটা আপনার গ্রুপ পর্বের ম্যাচগুলোতে পাওয়া যায়। কিন্তু এটা যেহেতু নকআউট পর্বের ম্যাচ, হারলেই বাদ, তো এখানে তারা ডিফেন্সিভ খেলবে এবং শেষ পর্যন্ত চাইবে যে অন্তত তারা একটা গোল হইলো দিয়ে তারা যেন ম্যাচটা নিশ্চিত করতে পারে। আর সবচেয়ে বড় ভয়টা তাদের সেটা 2টা কারণে হইতে পারে। একটা হচ্ছে এই দলে আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়, যাকে আমরা অবশ্যই বলি গ্রেটেস্ট অফ অল টাইম, লায়নেল মেসি, যিনি যেই কোনো পরিস্থিতিতে গোল করতে পারেন, তার সেই যোগ্যতা আছে। আপনি দেখবেন অস্ট্রিয়ার সাথে যে ম্যাচটা, সেখানে কিন্তু অস্ট্রিয়া যথেষ্ট ভালো খেলছে। আমি বাকি 2টা দলের তুলনায়, আপনার আলজেরিয়া এবং জর্ডানের তুলনায় অস্ট্রিয়া খুবই ভালো খেলছে। অস্ট্রিয়া আপনার গ্যাগিন প্রেসিং করে, তারা খুব হাই ইন্টেন্সিভ ম্যাচ খেলে এবং সেখানে তারা যথেষ্ট ট্রাই করছে এবং তাদের সেই যেই চেষ্টা ছিল সেটাকে ব্যর্থ করে দিয়েছে কিন্তু একজন মানুষ, সেটা হচ্ছে লায়নেল মেসি। এই ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোলদাতা এখন পর্যন্ত এবং পুরো ওয়ার্ল্ড কাপের জার্নিতে সর্বোচ্চ গোলদাতা, অর্থাৎ 18টা গোল নিয়ে এখন মিরোস্লাভ ক্লোসার উপরে চলে গেছেন। তো এই একজন মানুষকে যিনি এক্সপেক্টেড হইতে পারেন, লায়নেল মেসি যেই কোনো মুহূর্তে যেই কোনো ডিফেন্স ভাঙতে পারেন, সেই অভিজ্ঞতা এবং তার সেই সামর্থ্য সব কিছুই আছে। দ্বিতীয় কথা হচ্ছে ক্যাপ ভার্দে কোনোভাবেই চাইবে না তারা পেনাল্টি শুট আউটে যাক, কারণ সেখানে আবার আরেকজন রয়েছেন যিনি হচ্ছেন মানে আর্জেন্টিনার বাসপাখি খ্যাত, যিনি বাংলাদেশে মানে কিছুদিন আগেও ঘুরে গেছেন, যাকে আমরা বাসপাখি একটা উপহারও দিয়েছি বাংলাদেশ। তো সেই এমিলিয়ানো মার্টিনেজ, যিনি যেই কোনো পরিস্থিতিতে 2-1টা শট ঠেকিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন, যেটা আমরা কোপা আমেরিকায় দেখেছি, কলম্বিয়ার বিপক্ষে 2021-এর কোপাতে, আবার এই বিশ্বকাপে আমরা পরপর 2টা ম্যাচে দেখেছি, নেদারল্যান্ডের সাথে যেখানে 2 গোলে এগিয়ে থেকে পরবর্তীতে ট্রাইব্রেকারে যাইতে হয়েছে, এবং ফাইনাল ম্যাচে যেটা বিশ্বকাপ ডিসাইডার ম্যাচ ছিল, চ্যাম্পিয়ন হবে কি হবে না, সেই ম্যাচে কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ তার নৈপুণ্য দেখিয়েছেন পরপর 2টা পেনাল্টি রুখে দিয়ে আপনার। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে ক্যাপ ভার্দে যদিও চেষ্টা করবে শুরুর দিকে তারা অনেকটা ডিফেন্সিভ খেলার জন্য, যাতে আর্জেন্টিনা গোল বের করতে না পারে, কিন্তু তাদের ওই বইটাও আছে যে তারা যদি আপনার পেনাল্টি শুট আউটে যায়, সেখানে তাদের প্লেয়াররা কিন্তু এক্সপিরিয়েন্স না, অর্থাৎ পেনাল্টি শুট আউট নেওয়ার জন্য বড় একটা স্টেজে যেই মানসিক প্রেশার কাজ করে, সেটা নেওয়ার মতো অভিজ্ঞতাও কিন্তু তাদের প্লেয়ারদের নাই। মেসি নেবে কিনা? মেসি যেহেতু একটা পেনাল্টি সে মিস করেছে। হ্যাঁ, এটা মেসি পেনাল্টি মিসে মেসির এই একটা ব্যাপারে মেসি অনেক বেশি ইমপ্রুভ করছে। অন্যান্য ওয়ার্ল্ড কাপে কিন্তু, ওয়ার্ল্ড কাপ সহ অন্যান্য টুর্নামেন্টে কিন্তু মেসি দেখবেন আপনার পরপর 2015-এর কোপা, 2016-এর কোপাতে মেসি পেনাল্টি শুট আউটে মিস করে তার দল চ্যাম্পিয়ন হতে পারে নাই। তো সেইখান থেকে কিন্তু মেসি অনেক বেশি ইমপ্রুভ করছে। মেসি লাস্ট পেনাল্টি মিস করছে এইটার আগে, যেটা এর আগে খুব অনেক আগে পেনাল্টি মিস করছে, খুব ভালো পেনাল্টি নেয় এখন। তবে মেসি পেনাল্টি নিবে, একটা মিস হয়েছে। মেসি হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি
খুব খারাপ পরিস্থিতি থেকে খুব দ্রুত সেই পরিস্থিতি চেঞ্জ করে ফেলতে পারে। আপনি দেখবেন যে অস্ট্রিয়ার সাথে পেনাল্টি মিস করার পরে মেসির মধ্যে গোলের ক্ষুধা আরও বেড়ে গেছে এবং পরবর্তীতে সে কিন্তু 2টা গোল করছে এবং 11th আওয়ারে আইসে অর্থাৎ এডিশনাল টাইমে এসেও তিনি গোল দিতে সক্ষম হয়েছেন। সুতরাং মেসি পেনাল্টি অবশ্যই নেবে, যদিও মেসির পেনাল্টি মিসের যে একটা হ্যাবিট বা আপনারা বলবেন যে একটা তার একটা রেকর্ড আছে, ব্যাড রেকর্ড যদিও, তো আমার মনে হয় মেসি পেনাল্টি নেবে এবং পেনাল্টি শুট আউটে শেষ পর্যন্ত যাবে না। কারণ হচ্ছে মেসি এমন এক ব্যক্তি যিনি এই ডিফেন্সকে চুরমার করে শেষ পর্যন্ত দেখবেন অন্তত একেবারে যদি ছোট জয় হয় তাও 2-0 গোলে জয় করবে ক্যাপ ভার্দের সাথে। কেপ ভার্দের বিপক্ষে একটা অঘটন দেখছেন কিনা আর্জেন্টিনার? আসলে ক্যাপ ভার্দের সাথে আর্জেন্টিনার খেলাটা আমার না কেমন বেমানান মনে হচ্ছে। আর্জেন্টিনার সাথে যায় না, ওয়ার্ল্ড কাপের মানে 1 নম্বর দলের সাথে ক্যাপ ভার্দের যায় না। আপনার নিঃসন্দেহে আর্জেন্টিনার মতো বড় দল, মেসি রয়েছে, গতবারের চ্যাম্পিয়ন, তাদের সেই ব্যালেন্স, তাদের সেই টিম কম্বিনেশন, তাদের যে আপনার কোর্সের যে সকল সম্মানের একটা ভালো একটা ব্যালেন্স রয়েছে। ক্যাপ ভার্দে যদিও আপনার প্রথম 3টা ম্যাচে ভালো করেছে, তারা ভালো ফুটবল খেলি করেছে, কিন্তু এক্সপিরিয়েন্সের কাছে তো আপনার ক্যাপ ভার্দে আর্জেন্টিনার কাছে একদম মানে অর্ধেকের কিছু না। লিওনেল মেসির মতো লোক আছে, এক্সপিরিয়েন্স, মানে সবাই আপনার ফরওয়ার্ড থেকে শুরু করে ডিফেন্স থেকে শুরু করে তাদের মধ্যে একটা ভালো সম্মানে আছে বা এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার স্যাপার আছে। মেসির দলে আপনার আর্জেন্টিনা দলের মধ্যে ওয়ার্ল্ড কাপ খেলার বড় বড় ম্যাচ খেলার মতো অনেক অভিজ্ঞ প্লেয়ার রয়েছে, যেটা ক্যাপ ভার্দে নাই। আপনার বড় ম্যাচে 90 মিনিটের খেলা, তো এটা তো 10 মিনিটের খেলা না যে আপনার একবার ডিফেন্স করে ধরে রাখলেন আর ছেড়ে কোথাও না কোথাও একটা গ্যাপ থাকবে। তো বড় ম্যাচে বড় যারা এক্সপিরিয়েন্স যাদের আছে তারা যে কোনো একটা সুযোগ বের করে ফেলবে, সেই এক্সপিরিয়েন্সের কাছে ক্যাপ ভার্দে হেরে যাবে। ওই যে আপনার পেনাল্টির মতো যাওয়া লাগবে না, যেটা বল মাসুম। যদি টাই ব্রেকারে যায় তাহলে মেসি পেনাল্টি শুট আউটে অংশগ্রহণ করবে কিনা? না, মেসি আসলে ওই পেনাল্টি যে যারা গোলকিপার ধরে ফেলে, এটা আসলে এটা কারণ কেপ ভার্দের গোলকিপারও কিন্তু বাস পাখি না, সেটা আমি তো প্রথমেই বললাম যেটা ওটা বাস পাখি না কুকিল, সেটা বোঝা যাবে আর কি কাকে সেটা পেনাল্টি এগুলো বোঝা যাবে। তবে এই প্রত্যেক মেসেজে আপনার কি বলে প্ল্যানটি মিস হবে এটা তো আসলে বলা যায় না। মেসি তো 5 জনের মধ্যে সে অবশ্যই নেবে, আমার মনে সফল হবে। ভাই বলো, মেসি যে কোনো সময় ডিফেন্স ভেঙে দিতে পারে, আসলে কি তাই? এটা না মানে মেসি একা ভেঙে দেবে এই ধরনের, মানে এটা আসলে এটা কাল্পনিক কথাবার্তা। আমি এটা বলতে হবে যে মেসির দলে এবং মেসিদের আর্জেন্টিনার মধ্যে এমন সেই আছে, বুদ্ধিমত্তা প্লেয়ার রয়েছে, তাদের সেই শক্তি রয়েছে, ভালো খেলে 90 মিনিটের মধ্যে যে কোনো একটা সুযোগ বের করে তার গোল দেওয়ার সেই সক্ষমতা সেই আর্জেন্টিনা দলের রয়েছে। নট অনলি একা মেসি, ওভারঅল সবাই যে কোনো একদিন করতে পারে সেই সব। আচ্ছা, রাউন্ড অফ 32 মানে ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ পেয়েছে কিনা? এটা তো শুরু থেকে ব্রাজিল যেখানে মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করতে, সেখানে তার 3টা দলই একেবারে মানে খুব সহজ পড়েছে। তবে সহজ তারা এক্সপিরিয়েন্সে খুবই তারা ছিল, সহজ বলে এটাই তো সহজ। তারা ওয়ার্ল্ড কাপ, আর্জেন্টিনা অনেকগুলা ওয়ার্ল্ড কাপ খেলেছে, তাদের এক্সপিরিয়েন্সে মেসির মতো লোক আছে, আর যারা ছিল তাদের সেই এক্সপিরিয়েন্সটা ছিল না, এক্সপিরিয়েন্সের কাছে তারা হেরে গেছে। যে কোনো দলের মনে করেন যে আপনার ফিনিশার যারা ভালো দিতে পারে, ডিফেন্স তো আপনার গোল ধরে রাখা, যে গোল যে প্রতিপক্ষ গোল না দিতে পারে, কিন্তু যে দলটা ভালো ফিনিশ দিতে পারে তারাই তো গোলটা পেয়ে দেয় সর্বশেষ। তবে আর্জেন্টিনা সেই দলের সক্ষমতা ছিল, ফিনিশার ভালো ছিল, মেসি একাধিক গোল পেয়েছে, তারা জয়লাভ করেছে। ওকে, মেসি তো সব শেষ করবো, একটা প্রশ্ন শেষ করে দেবো। অনেক বড় মেসি তো সব ম্যাচই গোল পেয়েছে, কেপ ভার্দের বিপক্ষে স্কোর কত করবে? মেসির ব্যক্তিগত যদি বলেন তাহলে আমার মনে হয় অন্তত মেসি 2টা গোল করবে ক্যাপ ভার্দের বিপক্ষে, এবং স্কোর লাইনটা যদি আরও বড় হয় মেসি হ্যাটট্রিকও পেতে পারে। আর যদি খুব বেশি ডিফেন্সিভ খেলে, যদিও সেটাই হওয়ার কথা, ক্যাপ ভার্দে খুব বেশি ডিফেন্সিভ খেলার কথা, সেক্ষেত্রে মেসি অন্তত 1টা গোল তো পাবে এবং ম্যাচটা মিনিমাম 2-0 গোলে আর্জেন্টিনা জিতবে। ছোট্ট করে, স্পেন যেহেতু কেপ ভার্দের ডিফেন্স ভাঙতে পারেনি, আর্জেন্টিনা কি পারবে? ছোট্ট করে ডিফেন্স তারা চাইবে ডিফেন্স করে রাখার জন্য, তবে শেষ পর্যন্ত খেলা মাঠে আমরা দেখে অপেক্ষা করি কি হয়। ওকে, ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য মাসুম ভাই, তুষার ভাই। আমাদের আজকে গল্পটা খুব ভালোভাবে হলো। দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা জার্নালে বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠান। এই পর্বে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।